নমস্কার, অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং এই অনুষ্ঠান যেখানে আমরা অনুষ্ঠানে প্রবেশ করেই যে আলোচনা করি জ্যোতিষ নিয়ে তা কিন্তু নয়, তার আগেও আমাদের থাকে আলোচনা, কারণ তার কাছ থেকে অনেক কিছু আমরা জানতে পারি। এবং এই অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে তার গাইডেন্স নিয়ে আমরা এগোই, বেশ কিছু বিষয়ের উপরে আমরা আলোকপাত করে থাকি এবং অবশ্যই সেগুলোর একটা নির্দিষ্ট কারণ আছে আমাদের জীবনে চলার ক্ষেত্রে বা সফলতা পাওয়ার ক্ষেত্রে। তাই বাছাই করা সেই বিষয়গুলোকেই নিয়ে আসা হয় অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে। এবং তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানে বহু মানুষ আজকে সুস্থ সুন্দর জীবনযাপনের পথে চলেছে। সাধারণ মানুষ থেকে নামজাদা সমস্ত মানুষ আজকে কিন্তু তারা সফল রয়েছেন, আর তার জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান। তবে বিষয়বস্তুর নিরিখে বলবো যে অনুষ্ঠানে একটু আলাদা মাত্রা রয়েছে। আজকে সেই বিষয়ের উপর আমরা আলোচনায় থাকবো। আমাদের সঙ্গে রয়েছেন বাকসিদ্ধ মাতৃ সাধক শ্রীরামকৃষ্ণ। অনেক অনেক স্বাগত জানাবো দাদাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে, আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে এবং আমার পিতা মাতা এবং সকল যারা আমার কনিষ্ঠ আছে সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের শুরুতে আমি একটা কথা প্রতিদিন বলি, আবারও বলছি যে একটা বাংলায় প্রবাদ আছে, অভাগা যেদিকে যায় সাগর শুকাইয়া যায়। তো আপনার খারাপ সময়ে আপনি দেখবেন যত সব খারাপ লোকজন, আপনার নেগেটিভ লোকজন আপনার পাশে ঘোরাঘুরি করবে। তো যদি এক ঝলক আপনি আমার প্রোগ্রাম দেখে থাকেন বা আমাকে আপনি চিনে থাকেন বা আমার ফোন নাম্বার পেয়ে থাকেন, যদি আপনার অর্থনৈতিক আপনি সংকটেও থাকেন, আমাকে একবার ফোন করে একটু বলতে পারেন, আমি সাহায্যের হাত বাড়িয়ে দেব। হ্যাঁ, অর্থনৈতিক দুরবস্থার মধ্যেও আমি আপনাকে আগে তুলে দেওয়ার চেষ্টা করব, তারপরে আমার পারিশ্রমিকটা আমি নেব। কিন্তু মনে রাখবেন যে কাজ আমি করব, সেই কাজ আপনি সফলতা পাবেন গ্যারান্টি সহকারে। এই না যে আপনার সাথে আপনি যদি চান এগ্রিমেন্ট পেপারে লিখে আমি কাজ নেব। কিন্তু মনে রাখবেন, প্রারব্ধ বলে একটা কথা আছে, পূর্বজন্মের কর্মফল অনুসারে আমরা কিন্তু জন্ম নিয়েছি। আমরা প্রারব্ধ এবং ইহ জন্মের কর্ম দুটো মিশ্রিতভাবে আমরা কিন্তু এগিয়ে যাই। হ্যাঁ, ভাগ্য প্লাস কর্ম প্লাস চেষ্টা, এবং এই চেষ্টাটাও নির্ভর করে আমাদের যা অ্যাটমসফিয়ার আছে, মানে যা গ্রহগত অবস্থান আছে তার উপরে। হ্যাঁ, আমরা যা যা পেয়েছি সেরকমভাবে আমরা কিন্তু আমাদের ইচ্ছা শক্তি, আমাদের কর্মের উদ্যোগ, এগুলো কিন্তু তৈরি হয়। একদমই তাই। আমি একটুখানি বলবো, আজকে বিষয়বস্তুটা ভারী সুন্দর। সেটা যদিও একটু আগে প্রোগ্রাম শুরু হওয়ার আগে ওনার সঙ্গে এই বিষয় নিয়ে কথা হচ্ছিল যে ভাগ্য গণনা, উনি বলছিলেন যে জ্যোতিষ ব্যক্তিত্ব যারা, তারাও কিন্তু এই গ্রহ অবস্থানের বাইরে নয়। তাই আজকের বিষয়বস্তু ভাগ্য গণনা, জ্যোতিষ থেকে শুরু করে সাধারণ মানুষ সমস্ত ক্ষেত্রে, প্রত্যেকের জীবনের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। আমি জ্যোতিষ, আপনি আমাকে সুনাম করবেন বা দুর্নাম করবেন, সেটাও আমার ভাগ্যে লেখা থাকতে হবে। আমি আপনার কাছে সুনাম অর্জন করব না আপনার কাছে দুর্নাম অর্জন করব। আমি যদি পবিত্র হই, আমি যদি সুন্দরভাবে ঈশ্বরের নাম নিয়ে আমি কাজ করি, আমার মনে যদি সঠিক ইচ্ছা থাকে যে আমি আপনার কাজটি করব এবং সঠিকভাবে করব, হ্যাঁ, ঈশ্বর যদি চান তাহলে হবে এবং আমি সুনাম পাবো। একটা গান আছে না, তোমার কর্ম তুমি করো মা, লোকে যেন বলে করি আমি। হ্যাঁ, মায়ের কাজ মা করবেন, আমার মাধ্যমে করবেন, এবং সেটাও আমার ভাগ্যে লেখা থাকতে হবে যে আমার দ্বারা আপনি কাজ পাবেন। বাহ, একদম ঠিক। তবে একটা কথা আমি বলবো আজকে রামকৃষ্ণদাকে, সেটা হচ্ছে রামকৃষ্ণদা পাঞ্জাবি। আমি বরাবরই বলে থাকি রামকৃষ্ণদা বিভিন্ন ধরনের সুন্দর পাঞ্জাবি পরে থাকেন, তবে আজকে এই পাঞ্জাবিটা খুবই সুন্দর। আমার কাছে দীর্ঘদিন অনেক আমি মানে গায়ক গায়িকার আমি হস্তরেখা বিচার করেছি, আশাজি থেকে শুরু করে, তারপরে বহু মানুষের। হ্যাঁ, তো এই পাঞ্জাবিটা আমাকে কালকে মানে ভাইফোঁটায় দিয়েছেন এই পাঞ্জাবিটা। হ্যাঁ, পূর্ণিমা শ্রেষ্ঠা, উনি বোম্বে থেকে এসে আমাকে ভাইফোঁটা দিয়েছেন, মানে সিঙ্গার পূর্ণিমা শ্রেষ্ঠা। উনি আমাকে এই পাঞ্জাবিটা ভাই বলে গিফট করেছেন।
হ্যাঁ মানে আমরা পূর্ণিমা শ্রেষ্ঠার থেকে পূর্ণিমা হিসেবে বেশি চিনি, তুতু তুতু তারা এই ধরনের গান যারা গেয়েছিলেন, যিনি গেয়েছিলেন 90s এর অনেক গান ওনার আছে। 90 এর প্রচুর বিখ্যাত গান কিন্তু ওনার রয়েছে। উনি এই পাঞ্জাবিটা দিয়েছেন, এই প্রোগ্রামটা আমি ওনাকে ফরওয়ার্ড করে পাঠাবো। বাহ, খুব ভালো, দারুণ লাগলো। মানে আমি অনুষ্ঠানের শুরুতে একটা কথা বলেছিলাম, রামকৃষ্ণদাম মানে কিন্তু সাধারণ মানুষ থেকে একেবারেই সমাজের উচ্চস্তরে থাকা সে ধরনের মানুষেরও কিন্তু ভাগ্য গণনা করে থাকেন, কিন্তু রামকৃষ্ণদাম থাকেন খুব স্বাভাবিকভাবে। এখনো 50 থেকে 55টা পাঞ্জাবি রেডি আছে প্রোগ্রামের জন্য, আমাকে যারা যারা গিফট করেছেন তাদের যারা দিয়েছেন তাদের নাম বললে তো সবাইকে তো চেনেন, সবাইকে তো চেনেন না, কিন্তু এখনো রেডি আছে। বাহ, আমাদের যে বন্ধুও রেডি রয়েছেন, ওখানে কেউ রয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো, কেউ আছেন? হ্যালো, বোধহয় নেই, সম্ভবত। যাই হোক, আমরা আলোচনা করব যে ভাগ্য গণনা জ্যোতিষ থেকে সাধারণ মানুষ সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। এই যে ইকুয়ালাইজেশন আপনি যে বললেন, সমান মানে আপনি একজন জ্যোতিষ ব্যক্তিত্ব, আমি একজন সাধারণ মানুষ, আপনার ক্ষেত্রেও যেভাবে ভাগ্য কাজ করবে আমার ক্ষেত্রেও সেভাবেই ভাগ্য কাজ করবে গণনার ক্ষেত্রে। এই যে দেখুন, শনির 7.5 ঢাইয়া, মানে এই সময়ে যে যারা খুব মানে নিজের মনের থেকে, হ্যাঁ, মনে করুন কোন জ্যোতিষ, যিনি জ্যোতিষ করছেন, কেউ এসছেন, একবার দেখে নেবো। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বড়বাজার থেকে বলছি। বড়বাজার থেকে কে বলছেন? বন্দনা ঘোষ। অনুষ্ঠান দেখেন দাদার? হ্যাঁ ম্যাম, দেখি, আর অনেকদিন ধরে দেখি, 10-12 বছর হয়ে গেছে। স্যারের কাছে রেমিডিও নিয়েছিলাম। ও, কিসের জন্য নিয়েছিলেন? ঘোষ, হ্যাঁ। আচ্ছা, একটু মনে করিয়ে দিন, আপনি কিসের জন্য নিয়েছিলেন রেমেডি? নিয়েছিলাম একটু, তখন পড়াশোনার জন্য নিয়েছিলাম, তো তখন এখন, হ্যাঁ এখন তো আবার দেখাতে চাইছি স্যারকে, জানতে চাইছি। না, পড়াশোনাটা কেমন হয়েছে ওনার প্রতিকারে? হ্যাঁ হয়েছে, যেটার জন্য গিয়েছিলাম সেটা হয়েছে, লাভ হয়েছে। বাহ। তো আমার বাড়ি থেকে আমার জামাইবাবু গিয়েছিল। জামাইবাবুর নামটা কি? হ্যাঁ, জামাইবাবুর নাম পিন্টু ঘোষ। ও, বড়বাজারে পনিরের ব্যবসা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই পিন্টু ঘোষ বড়বাজারে একটা পনিরের দোকানে ও চাকরি করত। আচ্ছা। তো আমি ওকে তারাপীঠে মানে প্রতিকার করানোর পরে সেই দোকানের মালিক ওকে সেই দোকানটা দিয়ে চিরজীবনের মতো চলে যায়। মানে এখন উনি মানে জামাইবাবু ছিল, একটা অটো ছিল, অটো থেকে এখন একটা অটো চালাতো। হ্যাঁ, একটা ব্যবসা, 3টে ব্যবসা করেছে এখন। 3টে ব্যবসা, আরে বাপ রে বাপ। কিন্তু দুঃখের বিষয় জানো তো, বন্দনা কি নাম তোমার? হ্যাঁ, দুঃখের বিষয় জানো তো, আজকে পিন্টু হয়তো কোটিপতি হয়েছে, কিন্তু আমার খোঁজ রাখে না। হ্যাঁ, আমি তো বলি তো, তুমি তো খোঁজ করতে পারো, বলে করা হয় না, সময় হয় না। ও হয়তো কোটিপতি হয়েছে অটো থেকে, ও আজকে বড়বাজারে 3টে ব্যবসার মালিক। কিন্তু বড়বাজারে একটা আছে, বরানগর একটা আছে। কিন্তু যখন ও প্রথম আমার কাছে আসে, তখন ওর ওই দোকানটা নেওয়ার হচ্ছিল না দোকানটা, ওর খাওয়ারও পয়সা ছিল না সেরকম। বাপরে, মানে রামকৃষ্ণদার প্রতিকার নিয়েছেন। ওকে বলবে হয়েছিল। আর একটা ম্যাম হয়েছিল, যেটা আমার বাবা খুবই অসুস্থ হয়ে যায়। স্যার বলেছিলেন যে 29 দিন পরে তোমার বাবা সুস্থ হবে, হয়েছে সেই মুহূর্তে বাবা হয়েছে। মানে এতটাই ডিপ্রেশনগ্রস্ত হয়ে গিয়েছিল যে কিছু নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, সেই মুহূর্তে বাবা ভালো হয়েছে। শোনো, পিন্টুকে বলবে আমাকে ফোন করতে। হ্যাঁ, আমি বলবো, আজকেই বলবে যে খারাপ সময়ে তো স্যার তোমার পাশে ছিল, ভালো সময় অন্তত স্যারকে একটা মানে একটুখানি আনন্দের খবর দাও। হ্যাঁ, আপনার কথা জিজ্ঞেস করে, কি রে দেখিস প্রোগ্রাম, দেখিস ফোনে টোনে টিভিতে? আমি হ্যাঁ দেখি, জিজ্ঞেস করে। একটু তো খোঁজ নেওয়া উচিত। আচ্ছা, ডেট অফ বার্থটা বলো। হ্যাঁ, 2রা সেপ্টেম্বর। হ্যাঁ, 2রা সেপ্টেম্বর। ওর দোকানটা কোথায়? বড়বাজারের কোথায় ওর দোকানটা? ওটা নতুন বাজারে। আচ্ছা, 2রা সেপ্টেম্বর। আচ্ছা, 1992 কটার সময়? হ্যাঁ, ওটা হয়েছে ঘাটাল, কিন্তু সময়টা আমার 10টা-16 এরকম হবে। সময়টা তো সকাল 10টা-16। হ্যাঁ, ওটা হবে, কিন্তু পুষ্টিটা তো আমার কাছে এই মুহূর্তে নেই, মায়ের কাছে রয়েছে। আচ্ছা, 10টা-16 এরকম হবে। আচ্ছা, ঘাটালে? হ্যাঁ, ঘাটালে হয়েছে।
আচ্ছা, সেদিন কি বার ছিল? বুধবার। বুধবার ছিল স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুলা লগ্ন, তুলা রাশি, তাই তো? তুলা রাশি দেবাড়িগণ ছিল যেটা। হ্যাঁ, তুলা রাশি দেবাড়িগণ ছিল। হ্যাঁ দেবাড়িগণ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ছন্ন ছাড়া যোগ। আমি কিছু জিনিস বলবো, হ্যাঁ তুমি একটু শুনবে। হ্যাঁ 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 স্যার বলুন। আচ্ছা, বলছি তোমাকে 10 বছর আগে প্রতিকার করে দিয়েছিলাম। হ্যাঁ 10-12 বছর হয়ে যাবে। হ্যাঁ 10-12 বছর আগে। 2021 সালের পর থেকে মানে 3-4 বছর ধরে তোমার একটু নার্ভের সমস্যা এবং মনে হচ্ছে তোমার অ্যাবনর্মালিটি ভাব মনের মধ্যে, কোনো কিছু জিনিস রেখে ভুলে যাচ্ছ। হ্যাঁ, মনে হচ্ছে কোনো কিছুতে ভালো লাগছে না, জীবন মানে সংসার ফংসার ছেড়ে বেরিয়ে যাই, এরকম মনে হচ্ছে কি? এটা হচ্ছে, এটা 2 বছর হলো খুবই শরীর খারাপ হয়ে গিয়েছিল। তো ডাক্তারিও দেখিয়েছি, ভাবছি গ্যাস হচ্ছে পেটে, এটা হচ্ছে ওটা হচ্ছে, কিন্তু ডাক্তার বললো কোনো কিছুই রোগ নেই। পেটের একটু সমস্যা হচ্ছে? পেটের সমস্যা তো হালকা আছে, হ্যাঁ রয়েছে পেটের সমস্যা। ব্যাপার হচ্ছে, তুমি মানো কি না মানো আমি জানি না, তবে মানে কিছু কাজকর্ম করতে হবে তারাপীঠে। আমি নিয়ে গিয়ে কিছু করব, কামাখ্যায়ও কিছু কাজ করব। কিছু কোনো মহিলার সাথে তোমার কি কোনো সম্পর্ক খারাপ বা অশান্তি হয়েছিল? হ্যাঁ আমি সেটা বলছি, আমার নিজেরই যা, তার সাথে ও তো ভালোবাসা করে বিয়ে করে, মানে যা। তো তারপর থেকে বাড়িতে একটু অশান্তি হতো, শ্বশুর শাশুড়ি ওকে করতে পারতো না। দেখো, তোমার ফ্যামিলির ব্যাপার আমি শুনতে চাই না, হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমার রোগটা তোমার কি জন্য হয়েছে আমি ধরে ফেলেছি। হ্যাঁ, আর যেটা বললেন এগুলোই তো হয়েছে, যেটা বললেন আপনার মনের মধ্যে যা চলছে, রামকৃষ্ণদা ওটাই বলছেন। আর তুমি সব সময় ওম ক্লিং দক্ষিণা কালিকায় নমঃ, মা দক্ষিণা কালীকে সব সময় প্রণাম করবে। কোনো খারাপ চিন্তা মনে আসলে সেটাকে দূর করে দিয়ে শুধু মা কালীর ফটোর দিকে তাকিয়ে প্রণাম করবে প্রতিদিন। সব সময় কিন্তু কালী নাম জপ করবে। হ্যাঁ, কালী নাম, তারা নাম জপ করবে, দেখবে যে মন সব সময় ভালো থাকবে। সব সময় তারা নাম, কালী নাম জপ করবে। আর তুমি আমার সাথে, আমি তো এখন আর হাতিবাগানে বসি না, বুঝলে তো, আমি এখন নিজের বাড়িতেই বসি। এই করোনার পর থেকে আমার যাদবপুরে বাড়ি। আমি বাড়ির লোকেশন পাঠিয়ে দেবো, তুমি একদিন বাড়িতে এসো। আর পিন্টুকে বলো আমাকে ফোন করতে। আমি একদিন কিন্তু ওর কথা ভেবেছিলাম গাড়িতে, কোথায় যেন ভেবে পনির দেখেই আমার ওর কথা মনে পড়েছিল। ও একবার আমার কালী পুজোতে পনির দিয়েছিল। হ্যাঁ, আমার মনে আছে কালী পুজোর সময় ও আমাকে পনির দিয়েছিল। হ্যাঁ আমার মনে আছে। হ্যাঁ, খুব ভালো ছেলে, হয়তো কাজের চাপে ভুলে গেছে এখন। না ভুলে না, একবার দেখলেই আমি বলেওছিলাম যে তুমি একবার ফোন করো না। যাই হোক, কোনো ব্যাপার না। মানে আমরা তো সবসময়, আমরাও তো কত হসপিটালে যাই, ভালো হয়ে গেলে কি সেই হসপিটালে গিয়ে ডাক্তারকে আবার যোগাযোগ করি, আবার শরীর খারাপ হলেই যাই। এটা কোনো ব্যাপার না, তবে ফোন করতে বলো একটা। হ্যাঁ স্যার, কিন্তু আমার মানসিকভাবে ভীষণ ডিস্টার্ব। আমি এই কথাটাই তো বললেন। তোমার যে গার্ডিয়ান আছে না, তোমার গার্ডিয়ান যিনি আছেন তাকে বলবে ইমিডিয়েট। ও হয়তো কি বলবে আমি জানি না, ও জানেও না যে আপনার সাথে আমি যোগাযোগ করেছি আজকে। দেখো আমি তোমাকে আমি সব কথা বলবো না, কিন্তু আজকে এইখানে রয়েছে। হ্যাঁ, সমস্যা কিন্তু গভীরে ঢুকলে, তবে কিন্তু সমস্যাটা গভীরে ঢুকলে মুশকিল হবে। তুমি একটুখানি বলো তোমার বরকে যে তোমার সন্তান আছে তো? হ্যাঁ, একটা মেয়ে 7 বছরের আর একটা 4 মাসের মেয়ে হয়েছে। তোমার হাজবেন্ডকে বলো যে তোমার কিছু হয়ে গেলে হয়তো সুন্দর সুন্দর মেয়ে পাবে, কিন্তু তোমার সন্তানের মা পাবে না। হ্যাঁ, এই কথাটা চিন্তা করতে বলো। হ্যাঁ, হয়তো কোনো সুন্দরী মেয়ে পেয়ে যাবে, কিন্তু তোমার সন্তানের মা পাবে না, এইটুকু কানে দিয়ে। ও আমাকে ব্যাঙ্গালোর নিয়ে গিয়েছিল, হায়দ্রাবাদও নিয়ে গিয়েছে। শোনো, এটা ব্যাঙ্গালোর হায়দ্রাবাদের কাজ নয়, যেটা যার কাজ তাকে করতে দাও।
তুমি তোমার হাজবেন্ডকে বলো উনি মানে রেভিনিউ স্ট্যাম্প পেপারে লিখে সিগনেচার করে দেবেন। হ্যাঁ, আমি টোটাল যদি আমি কাজ না করতে পারি, তোমার যদি কাজ আমি না করতে পারি, আমি সম্পূর্ণ টাকা আমি তোমার হাজবেন্ডকে ফেরত দেবো, এই বলে তুমি নিয়ে আসবে। বলো আমি তো 14-15 বছর ধরে কাকুকে চিনি। হ্যাঁ, গিয়েছিল। হ্যাঁ, ব্যাস, তাহলে ও যখন আমাকে চেনে তাহলে তোমার আবার চিন্তা কি আছে? আমি তো বলতে পারছি না যে আমার এই সমস্যাটা হচ্ছে, যে আমি কষ্ট হচ্ছে আমার নিজের শরীরে। না, সেটা তোমাকে বলতে হবে যে আমাকে নিয়ে চলো কাকুর কাছে। তুমি না বললেও কি করে নেবে? তোমার মনের ভেতরে গিয়ে তো ও বুঝতে পারবে না। তুমি ওকে বলো, তোমার জামাইবাবুকে বলো। চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, চিকিৎসকের পরামর্শ তো নেবেনই, কিন্তু যেটা ওনার কাছে যেটা বলছেন যাওয়ার কথা, কারণ যেহেতু অলরেডি আপনার কাকা উপকৃত হয়েছেন এবং আপনি নিজে বললেন, এবং সব থেকে বড় কথা, আমি এখানে বসে রয়েছি একজন অ্যাঙ্কার হিসেবে, আমি শুনতে পাচ্ছি রামকৃষ্ণদা আপনার মনটা বলছেন যে এখন কি মানসিকতা আপনি চলছেন, এবং আপনি নিজেও তাই বলছেন যে হ্যাঁ আমার এটাই হচ্ছে। তো সেই জায়গায় চিকিৎসকের পরামর্শ তো নিতেই হবে, কিন্তু এই জায়গাটার ক্ষেত্রে আপনি প্রতিকার প্রতিবিধান করাতে পারেন। অবশ্যই কথা আছে, কুছ দাওয়া কুছ দুয়া। হ্যাঁ হ্যাঁ, তো দাওয়া দুয়া মিলে তো কাজ হবে একদম। তুমি আসো না একবার, তোমার জামাইবাবুকেই বলো না একবার ফোন করতে। একেবারে অনেক বলছি ম্যাম, একটা কথা জিজ্ঞাসা ছিল যে স্যার যেটা বললেন যে একটা মহিলা, যে কি মানে ওটা বুঝতে পারলাম না ঠিক। আমি বলে দিয়েছি যে আবার তুমি এই অনুষ্ঠানটা ইউটিউবে থাকবে, দরকার হলে তোমার ফোনে আমি অনুষ্ঠানটা পাঠিয়ে দেবো, তুমি শুনে নিও। অনেক ধন্যবাদ জানাই। ঠিক আছে। উনি বললেন যে আপনি যদি অসুস্থ থাকেন কোনো কারণে, আপনার হাজবেন্ড যদি কাউকে ভালো কোনো মহিলা মানে স্ত্রী হিসেবে পান, কথার কথা, এটা একটা কথার কথা, তাহলে মা পাবেন না। মা মানে তার সন্তানের মা, মানে আপনি, এটাই বলতে চেয়েছেন। স্ত্রীকে সবসময় ওনার খেয়াল রাখতে হবে। একদমই তাই। স্ত্রী হচ্ছে সম্পত্তি। আচ্ছা, আপনার হাজবেন্ডের একেবারেই তাই। আমাদের বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন দাদা? আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের কি নাম? সৈকত জানা। অনুষ্ঠান দেখেন? অনুষ্ঠান অনেকদিন দেখা হয়নি, আজকে দেখলাম প্রথম। খুব ভালো, খুব ভালো। ডেট অফ বার্থটা বলুন। 19/8/1995। 19/8/1995। সময় বলুন। কটার সময়? রাত্রি 9:30। রাত্রি 9:30। কোথায়? পশ্চিম দশগ্রাম, আমাদের পশ্চিম মেদিনীপুর সবং দশগ্রাম। সেদিন শনিবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেষ লগ্ন, বৃষ রাশি, নবমী কৃষ্ণপক্ষে জন্ম, জানেন? গণ হচ্ছে নরগণ, জানা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানা। আচ্ছা আচ্ছা, ব্যাপার হচ্ছে লগ্নে কেতু, ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করেছে। হ্যাঁ, বিটেক করেছে, মেকানিক্যালে বিটেক করেছে। যাই হোক, ইঞ্জিনিয়ারিং পাস করেছে, ওটাই বলছি। ওর চাকরি যোগ আছে, স্থায়ী চাকরির যোগ আছে। হ্যাঁ, এখন বর্তমানে চাকরি করছে। হ্যাঁ, এখন পুনেতে আছে, একটা কোম্পানিতে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর সরকারি স্থায়ী চাকরির যোগ আছে। আপনি কি জানতে চান বলুন? ওর কি কিছু প্রতিকার করেছিলেন? না 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 না, ও তো মানসিক ডিপ্রেশনে আছে খুব। হ্যালো, মানে হ্যাঁ 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 বলছি, ও তো খুব মানসিক ডিপ্রেশনে আছে, আর ওর মায়েরও শরীর ভালো না। হ্যাঁ, আচ্ছা, ওকে একটু সাবধানে রাস্তাঘাট পারাপার করতে বলবেন। ওকে একটু সাবধানে রাস্তা পারাপার করতে বলবেন। সবসময় ও একটা মানসিক চিন্তায় থাকে। হ্যাঁ না, সেটা মানে আমরা তো বুঝতে পারিনি, মানে আমরা তো, সে তো বাইরে থাকে না। তা ছেলেকে বলবেন আমাকে ফোন করতে, ঠিক আছে? একদম, ছেলেকে বলবেন, দেখুন আপনি আমাকে ফোন করেছেন, ঈশ্বর, আমি মনে করি ঈশ্বর আমাকে পরীক্ষা করছে কিনা জানি না, আমি প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে পাই। আমার যেটা সঠিক সিদ্ধান্ত আমি আপনাকে বলে দিলাম। এরপরে কি করবেন, ছেলেকে আমার কাছে ফোন করাবেন কি করাবেন না, এটা বা আমাকে আপনি আপনার জ্যোতিষ বলে মেনে নেবেন কিনা, কিংবা আমি মেদিনীপুরের বহু লোককে জানি যারা
ম্যাজিক পছন্দ করে, হ্যাঁ আমি ভালো বুঝি, হ্যাঁ সেরকম প্রচুর আমার থেকে বড় বড় মানুষ আছেন যারা ম্যাজিক দেখান, কিন্তু আমি ঈশ্বরের দিকে তাকিয়ে আমি বললাম যে আপনার ছেলেকে বলবেন আমার সঙ্গে যোগাযোগ করতে, আমি ওকে বুঝিয়ে দেবো। অনেক ধন্যবাদ। আর 11ই নভেম্বর কিন্তু মেদিনীপুরে চেম্বার রয়েছে, তাদের অবশ্যই যোগাযোগ করুন। 27 অক্টোবর 27 অক্টোবর ওনার বর্ধমান চেম্বার, 28 অক্টোবর 28 অক্টোবর ওনার দুর্গাপুর চেম্বার রয়েছে, 29 অক্টোবর 29 অক্টোবর ওনার আসানসোল চেম্বার রয়েছে। এছাড়া 1 নভেম্বর 1 নভেম্বর দমদম রয়েছে, 2 নভেম্বর রয়েছে বাঘাযতীনে ওনার চেম্বার রয়েছে, এছাড়া 3 নভেম্বর রয়েছে চুচুড়ায় চেম্বার, আর 8 নভেম্বর 8ই নভেম্বর রয়েছে মালদাতে চেম্বার, এবং 11 একটা কথা বলে রাখি যে এখন সফটওয়্যার দেখে, সফটওয়্যারে ডেট অফ বার্থ মারলে সমস্ত কিছু প্রেডিকশন চলে আসে, গুগলে মারলে আপনি দেখে নিতে পারবেন, কিন্তু প্রতিকার বা প্রতিবিধান এটা কিন্তু গুরুমুখী বিদ্যা, এটা গুপ্ত বিদ্যা, এটা কিন্তু প্রচুর কষ্ট করে শিখতে হয়। আমি মা বাবার একমাত্র সন্তান, আমি ঘরে এক গ্লাস জলও গড়িয়ে খাইনি, কিন্তু আমার গুরুদেবের বাড়িতে উঠোন ঝাড় দেওয়া, গাছ থেকে আমের পল্লব পাড়া, ফুলের মালা গাঁথা এবং গুরুদেবের বাসন মেজে দেওয়া, এইগুলো করে আমাকে কিন্তু কাজটা শিখতে হয়েছে। এটা বাড়িতে এসি রুমে থেকে এই কাজ শেখা যায় না। আর যিনি প্রকৃত কাজ জানে, এটা ভালো বুঝতে হবে, দাড়ি, বড় দাড়ি সাদা দাড়ি থাকলেই কবিতা লিখতে পারবে, রবীন্দ্রনাথ হওয়া যায় না। বড় জটা, বড় দাড়ি, লাল কাপড় এগুলো পরলে যে বড় তান্ত্রিক হওয়া যায়, বড় সাধক হওয়া যায় তা নয়। এগুলো শিখতে হয়, জানতে হয়। আর পিসি সরকারের কাছে গেলে অনেক লাড্ডু বের করে দেখাবে, আগুন জ্বালিয়ে দেখাবে, এইগুলো কিন্তু রামকৃষ্ণ পরমহংস দেব কিন্তু কোনো ভেলকি দেখাননি। হ্যাঁ, তো ভেলকির পিছনে দৌড়ে লাভ নেই। এই শাস্ত্রটা সঠিক সিদ্ধান্ত এবং সঠিকভাবে এর প্রতিকার বা প্রতিবিধান করলে 101% আপনার ঈশ্বর কৃপা করবেন। একদমই। আমি শেষের দিকে একটু চেম্বারগুলো বলছিলাম, আরেকবার বলে দিই। শেষের দিকে চেম্বার 11 নভেম্বর মেদিনীপুর চেম্বার রয়েছে ওনার, তারপরে ওনার 13 নভেম্বর রয়েছে বাঘাযতীন, আবারও চেম্বার বাঘাযতীনে কিন্তু 2 তারিখ পাচ্ছেন, 2 নভেম্বর পাচ্ছেন এবং 13 নভেম্বর দুদিন পাচ্ছেন কিন্তু বাঘাযতীন। 14 নভেম্বর ওনার হলদিয়াতে চেম্বার রয়েছে, 19 নভেম্বর রয়েছে কিন্তু গঙ্গারামপুর চেম্বার। ফোন নাম্বার 9038002022 একটি বুকিং নাম্বার, এবং আরেকটি হচ্ছে 9836153266 হচ্ছে দ্বিতীয় বুকিং নাম্বার। এর মধ্যে 9038002022 এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বরে, এখানেও কিন্তু আপনারা অবশ্যই বুকিং করতে পারেন থ্রু হোয়াটসঅ্যাপ। আমার ফোন আমি নিজে ধরি, আমার কোনো পিএ কোনো অ্যাসিস্ট্যান্ট আমার ফোন ধরে না, ডাইরেক্ট আমার ফোন আমি ধরি। আমাকে ভালো মন্দ 24 ঘন্টা 24 আওয়ার্স আপনারা আমাকে পাবেন, আমাকে ফোন করতে পারেন, বিপদে আপদে সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি, তারা আমার কৃপায়। একদমই তাই। আজকে আমাদের হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ জানাবো দাদাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 9038002022। রামকৃষ্ণ শাস্ত্রী আপনাদের সাথে, আপনাদের পাশে।